হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। রসায়ন হাতে ক্যালকুলেশন সিরিজের দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখবো। আজকে আমরা হচ্ছে মেইনলি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে কেপিকেসি দেখবো। সো পর্ব 2তে আমরা যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখবো এগুলা তোমরা খাতা কলমে সুন্দর মতো দেখে নিবা, এবং আমি যেই স্টাইলগুলো বা যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বারবার ব্যবহার করি ওগুলো আমি তোমাদেরকে এই ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা চেষ্টা করবা ঠিক এই মেথডে আরও এক্সট্রা অনেক প্রবলেম সলভ করতে। কোশ্চেন ব্যাংক থেকে তোমার হচ্ছে যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা আছে ওইটা থেকে যত প্রবলেম পাবা তুমি এই রিলেটেড এগুলো একা একা সলভ করে নিতে, এবং আমি এখানে যেগুলো দেখাবো এগুলো তো অবশ্যই করবা। এগুলোই তোমার মেইন টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, আর এই যে সিরিজটা যদি তোমার ভালো লেগে থাকে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ কিংবা হচ্ছে তোমাদের যে সমস্ত কমিউনিটিগুলো আছে সেখানে ভাইয়ার এই ভিডিওসগুলো একটু শেয়ার করবা। তোমরা যদি শেয়ার করো, আমরা অনেক মানুষ যদি একসাথে এটা দেখি, তাহলে ভাইয়া আরও বেশি অনুপ্রাণিত হবে এবং চেষ্টা করবে তোমাদের একদম কমপ্লিট কয়েকটা প্লেলিস্ট গুছিয়ে দিতে। সো তোমরা কতটা এঙ্গেজ হচ্ছ তার উপর ডিপেন্ড করে আমি আগ্রহ পাবো তোমাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো নিয়ে আনতে। সো চলো দেরি না করে শুরু করা যাক। এরপরে আসো আমাদের আজকে যে প্রথম ভিডিওতে আমরা প্রথম হচ্ছে কেপিকেসি রিলেটেড প্রবলেমগুলো দেখবো, কেমন? সো কেপিকেসি রিলেটেড প্রবলেমগুলোতে কি আছে, আমরা বেসিক জিনিসটা জানি কি, যে কেপিকেসি এর যে সম্পর্ক সেটা হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। হ্যাঁ, আর টু দি পাওয়ার ডেল এন। এই বেসিকের উপর ডিপেন্ড করে আমাদের অনেক ম্যাথ চলে আসবে। তোমার হচ্ছে ভার্সিটি কতে হাতে ক্যালকুলেশন করতে হবে, এবং এই ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই আসতে দেখা যায়, যেখানে আমরা অনেক ক্ষেত্রে কেপি এর ভ্যালু জানবো, কেসি এর ভ্যালু জানবো, আর এর ভ্যালু জানবো, হয়তো কখনো টি এর ভ্যালু জানবো না, হয়তো কখনো ডেল এন এর ভ্যালু জানবো না, বিভিন্ন জিনিসপত্রের ভ্যালু জানবো না। সো আগে আমরা একটু পরিচয়টা দেখে নিই। ডেল এন মানে হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন, চেঞ্জ অফ মোল। এটা আমরা অনেকে জানি না, চেঞ্জ অফ মোল। সো চেঞ্জ অফ মোল ব্যাপারটা কি, যে কোনো আমরা একটা ইকুয়েশন যদি দেখি, সাপোজ ধরো আমাদের কাছে একটা ইকুয়েশন এরকম দেয়া আছে, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া শেষে আমাদের তৈরি করছে 2 মোল অ্যামোনিয়া। সো নাইট্রোজেন 3 হাইড্রোজেন মিলে এই যে 2 মোল অ্যামোনিয়া তৈরি করলো, এখানে মোল সংখ্যার পরিবর্তন বলতে বোঝায় ডেল এন ইকুয়ালস টু উৎপাদের মোট মোল মানে এই দেখো উৎপাদের দুই মোল আছে, সো উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল। বিক্রিয়ক মানে কি, এখানে দেখো 1 মোল আছে, এখানে দেখো 3 মোল আছে, সো 1 প্লাস 3 এইটা যোগ করলে যেই পরিবর্তনটা হবে সেটা আসবে হচ্ছে 2 মাইনাস 4 অর্থাৎ -2। এইটাকে বলা হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন। একটা ভিডিও আমরা একটা উদাহরণ আমরা দেখলাম, এরকম যে কোনো উদাহরণ নিতে পারি। যেমন দেখো হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যে তোমার হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন তৈরি করে। সো 2 মোল হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যে হাইড্রোজেন প্লাস আয়োডিন তৈরি করে, এটাও কিন্তু হচ্ছে আমাদের সেম একটা উদাহরণ, যেই জায়গাতে আমাদের মোল সংখ্যার পরিবর্তন আসে হচ্ছে এই জায়গায় দেখো 1 প্লাস 1 2 মাইনাস এই সামনে দেখো 2 আছে 2, সো এখানে মোল সংখ্যার পরিবর্তন আসে হচ্ছে 0। সো এই জায়গা থেকে আমরা কেপিকেসি রিলেটেড পরিবর্তনটা বুঝতে পারি। পাশাপাশি এই জায়গাতে আমাদের আরও জানতে হবে যে টেম্পারেচার আমরা কেলভিনে বসাই, আর এর ভ্যালু আমরা বিভিন্ন ইউনিটে বসাই, কখনো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বসাই, কখনো এসআই ইউনিটে বসাই। এই দুইটা ইউনিটই মেইনলি আমাদের ব্যবহার হয়। এখন কেপিকেসি রিলেটেড আরও বেশ কিছু জিনিসপত্র এখানে আমাদের জানার আছে, সেটা একটু আমরা একটা এক্সট্রা স্লাইড নিয়ে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা একটা করে ম্যাথে যাব। কখনো আমাদের ব্যাপারগুলো এরকম ঘটবে যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, এই ফর্মুলাটা আমাদের সামনে চলে আসবে। এই ফর্মুলাটা সামনে আসার পর একটা কেস ঘটবে যেটাকে আমরা বলবো হচ্ছে কেস 1, আরেকটা কেস ঘটবে যেটাকে বলবো আমরা কেস 2, আরেকটা কেস ঘটবে যেটাকে বলবো আমরা কেস 3। সো কেস 1-এ কি ঘটবে, কেস 1-এ ডেল এন এর যেই ভ্যালু এটা আসবে হচ্ছে পজিটিভ ভ্যালু মানে কি, সাপোজ ধরো ডেল এন এর ভ্যালু আসবে 1 বা 2 বা 3 এই টাইপের ভ্যালু। সো সাপোজ ধরো ডেল এন এর ভ্যালু পজিটিভ মানে কি, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার সামথিং পজিটিভ মানে ধরে নিলাম এখানে 2। সো 2 আসা মানে কি, 2 আসা মানে হচ্ছে দেখো এই টোটালটার পাওয়ার পজিটিভ। এর মানে হচ্ছে খেয়াল করে দেখো এই অংশটা এই আরটি অংশটা কেসি এর সাথে গুণ অবস্থায় আছে। তার মানে খেয়াল করো এই কেপি এর ভ্যালু কেসি এর সমান হবে তখনই যখন কেসি এর সাথে আমরা এই অংশটা গুণ করব, অর্থাৎ কেসি এর সাথে সামথিং গুণ হচ্ছে হওয়ার পরে সেটা কেপি এর সমান। তার মানে বলো তো এখানে কে বড়, কেপি বড় না কেসি বড়?
অবশ্যই এখানে আমাদের কেপি বড়। কেন কেপি বড়? কারণ কেসি এর সাথে কিছু গুণ হওয়ার পর তারপরে সেটা কেপি এর সমান হচ্ছে। সো সেই ক্ষেত্রে এখানে আমাদের কেপি বড়। সো যখন আমাদের ডেল এন এর ভ্যালু হচ্ছে পজিটিভ হয়, আবার বলি, যখন আমাদের ডেল এন এর ভ্যালু পজিটিভ হয় তখন কেপি আমাদের বড় হয়, কেসি আমাদের ছোট হয়। সেম ভাবে আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, যখন কিনা আমাদের ডেল এন এর ভ্যালু হচ্ছে নেগেটিভ মানে নেগেটিভ যে কোনো কিছু 1 বা 2 বা 3 এরকম কিছু একটা হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের কেসটা কি আসবে দেখো, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ধরে নিলাম আমরা -1। সো -1 মানে কি, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি, -1 মানে কি 1/RT না, ইনভার্স হয়ে যায় 1/RT তার পাওয়ার -1। সো এইটাকে সমান করলে দেখো আর গুণ হবে, কেপি এর সাথে আরটি গুণ হবে, তারপরে সে কেসি এর সমান হবে। কেপি এর সাথে আরটি গুণ হবে, তারপরে সে কেসি এর সমান হবে। তার মানে এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা কেসি একাই কেপি এবং আরটি এর গুণফলের সমান। অর্থাৎ কেপি এর সাথে কিছু একটা গুণ করা হয়েছে। কি গুণ করা হয়েছে? সামথিং। তারপরে সে কেসি এর সমান হয়েছে। তার মানে এখানে আমাদের কেসি হচ্ছে বড় এবং কেপি হচ্ছে ছোট। কোন ক্ষেত্রে? যখন আমাদের ডেল এন এর ভ্যালু ছিল হচ্ছে মাইনাস, সেই ক্ষেত্রে। আরেকটা কেস আসবে, সেটা হচ্ছে ডেল এন এর ভ্যালু 0। একটু আগে দেখে আসছি। সো ডেল এন এর ভ্যালু 0 হওয়া মানে হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার 0। সো আর টু দি পাওয়ার 0 মানে কি, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেই জিনিসটা হয় হচ্ছে 1। তার মানে কেপি ইকুয়ালস টু কেসি। সো পাওয়ার যখন 0 তখন কেপি কেসি সমান। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এইটাই হচ্ছে আমাদের এখানকার বেসিক। সো এই বেসিকটা যদি আমরা জানি, বুঝতে পারি, তাহলে দেখো আমরা এখন অনেক কিছু ক্যালকুলেশন ইজিলি করতে পারবো। যেমন দেখো জিএসটি 22-23-এ আসা একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এটা দেখলেই আমরা কেপি কেসি রিলেটেড হাতে ক্যালকুলেশনের যে বেসিকটা সেটা সম্পর্কে ইজিলি ধারণা পাবো। সেই ধারণাটা আমরা একটু নিই। দেখো বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ থেকে যখন 2B তৈরি হয় তখন কেপি এর মান এত হলে কেসি এর মান কত? তার মানে আমাদের কেসি এর মান চাইছে, আমরা একটু বের করার চেষ্টা করি। কেসি ইকুয়ালস টু কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই তো? এখন এর ভিতরে দেখো আমাদের কেপি এর মান দেয়া আছে। সো কেপি এর মান দেয়া আছে দেখো হচ্ছে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এটা দেয়া আছে হচ্ছে কেপি এর মান। কেসি এর মান আমাদের বের করা লাগবে। আর এর ভ্যালু কত দেয়া আছে? এখানে কি আর এর ভ্যালু দেয়া আছে? দেখো তো, দেয়া নাই। কিন্তু এই জায়গাতে দেখো আমাদের কেপি এর যেই ভ্যালু এইটা প্যাসকেলে দেয়া আছে। এটা কিসে দেয়া আছে? প্যাসকেলে। ভালো করে বুঝো, এটা দেয়া আছে হচ্ছে প্যাসকেলে। সো এটা যদি প্যাসকেলে দেয়া থাকে, প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সো প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার মানে কি? এটা হচ্ছে এসআই ইউনিট। এসআই ইউনিটে আর এর ভ্যালু বসাতে হবে আমাদের। সো এসআই ইউনিটে আর এর ভ্যালু হচ্ছে 8.314, তাই না? এসআই ইউনিটে আর এর ভ্যালু কত? 8.314। এবার 8.314 এর সাথে টেম্পারেচার বসাও। 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা মানে 27 প্লাস 273 মানে কত? 300 কেলভিন। সো এই জায়গাতে 300 কেলভিন, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করি। 300 কেলভিন। এইবারটা ডেল এন এর পাওয়ার কত আসবে দেখো তো। এই জায়গাতে ডেল এন মানে কত আছে বলো? এই জায়গাতে ডেল এন মানে কত আছে? ডেল এন মানে আছে হচ্ছে ডেল এন ইকুয়ালস টু, দেখো উৎপাদ আছে হচ্ছে 2 মোল মাইনাস বিক্রিয়ক আছে হচ্ছে 1 মোল। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে 1 মোল পাই। সো ডেল এন এর মান হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1। সো এই জায়গাতে আমরা পাওয়ার পাবো হচ্ছে 1। সো এখান থেকে যদি আমরা এখন কেসি এর ভ্যালু বের করতে চাই, কেসি ইকুয়ালস টু 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 8.314 ইন্টু 300, ঠিক আছে, ইন্টু 300। সো এই অংশটা আসে। এবারটা কাটাকাটি করলে কি পাই দেখি। এই দেখো এই 8.314 এর সাথে এই 8.314 কেটে যায়। উপরে দেখো আমাদের 100 ডিভাইডেড বাই 300 এইটা আছে। সো 100 ডিভাইডেড বাই 300 মানে এই দুইটা শূন্যর সাথে এই দুইটা শূন্য কেটে যায়। শেষ পর্যন্ত আমরা 1 ডিভাইডেড বাই 3 পাই। দ্যাট মিনস এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 মানে অপশন ডি। বুঝতে পারছি কিভাবে করলাম? একদম বেসিক ক্যালকুলেশন। আমরা জাস্ট কেপি এবং আরটি ডেল এন এগুলোর মান বসিয়ে কেসি এর ভ্যালুটা বের করছি, আর কিচ্ছু করি নাই এক্সট্রা। একদম বেসিক ক্যালকুলেশন। সো আশা করি আমরা বুঝতে পারছি যে এই জায়গাতে আমরা কি করছি।
ওকে, সো তোমাদের আর রিপিট করতেছি না, তোমরা আরেকবার ভিডিওটা রিভাইভ করে দেখে নিতে পারো যে আমি কিভাবে বুঝাইছি জিনিসটা এবং ক্যালকুলেশনটা কিভাবে করছি। এরপরে আসো হাতে ক্যালকুলেশন আরেকটা দেখি। এটা বলছে যে কোনো বিক্রিয়ায় ডেল এর ভ্যালু যখন 0.5 কত তাপমাত্রা জিজ্ঞেস করছে। খুবই ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, এটা দেখলেই তুমি ক্যালকুলেশন করার বেসিক ট্রিক বুঝে যাবা, বুঝছো। কেপি এবং কেসি এর মান যথাক্রমে 32.5 এবং তোমার 2.5 হলে এত আর এর মান যখন, তখন তাপমাত্রা কত সেটা চাইছে আমাদের। সো আমরা এখানে একটু তাপমাত্রা বের করার চেষ্টা করব। সো আমরা জানি বেসিক ফর্মুলা হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। সো এই জায়গা থেকে আমাদের তাপমাত্রা যদি বের করতে হয়, তার মানে কি আর টু দি পাওয়ার ডেল এন, এইটা ইকুয়ালস টু আমাদের উপরে আসবে হচ্ছে কেপি, নিচে আসবে হচ্ছে আমাদের কেসি। এবারটা আমরা একটু ভ্যালুগুলা বসাই, কেমন? ভ্যালুগুলা বসালে আমরা বুঝতে পারবো। সো আর এর ভ্যালু দেখো দেয়া আছে 0.0821, মানে আমরা এটাকে 0.08 ধরে নিলাম, সাথে আমাদের টেম্পারেচার দেয়া আছে। এবার দেখো তো ডেল এন এর ভ্যালু কত দেয়া আছে 0.5, সো উপরে আমরা 0.5 বসালাম, হ্যাঁ ক্যালকুলেশনের সুবিধার্থে 0.5 বসালাম। কেপি এর ভ্যালু দেখো দেয়া আছে 32.5 আর কেসি এর ভ্যালু দেয়া আছে 2.5। এই জায়গাতে একটা জিনিস মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, সাপোজ ধরো 32.5, এই সংখ্যাটাকে কিন্তু আমরা 325 ডিভাইডেড বাই 10 লিখতে পারি। আবার তার নিচে দেখো আরেকটা সংখ্যা দেয়া আছে 2.5, এটাকে কিন্তু আমরা 25 ডিভাইডেড বাই 10 লিখতে পারি। সো যে কোনো সংখ্যাকে যদি আমরা পয়েন্ট আকারে দেখি, পয়েন্টকে আমরা ডিভাইডেড বাই 10 করে নিব, অর্থাৎ ভগ্নাংশ করে নিব। ভগ্নাংশ করে নিলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। সো দেখো এইটাকে যদি আমরা ভগ্নাংশ বানিয়ে ফেলি, তোমাদের বোঝানোর জন্য করতেছি এভাবে। দেখো 325 ডিভাইডেড বাই 10 একটা লেখা যায়, 25 ডিভাইডেড বাই 10 একটা লেখা যায়। সো এই 10-এর সাথে এই 10 কেটে যায়। এরপরে দেখো ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গায় 325 আর নিচে 25, এই দুইটা ভাগ যায়। 25কে 10 দিয়ে গুণ করলে কত আসে দেখো তো। 25কে 10 দিয়ে গুণ করলে, 25কে তুমি যদি 10 দিয়ে গুণ করো তাহলে 250 আসে। সো আরও যদি 11 দিয়ে গুণ করো তাহলে 275 আসে, 12 দিয়ে গুণ করলে 300 আসে, আর 13 দিয়ে গুণ করলে 325 আসে। সো 25-এর সাথে 13 দিয়ে গুণ করলে 325 হয়। এইটা দেখো আমরা বেসিক জিনিস আমরা কাছাকাছি ক্যালকুলেশনটা আইডিয়া করছি যে 325 25কে ভাগ করলে আমরা কত দিয়ে করতে পারবো, হ্যাঁ সেই বেসিক একটা আইডিয়া নিছি। সো এই জায়গাতে আমরা যে আইডিয়াটা পেলাম যে এই জায়গাতে 25-এর সাথে যদি 325 ভাগ করি, এখানে আমরা পাবো হচ্ছে 13। সো তার মানে এই জায়গাতে আমরা পরবর্তী লাইনে লিখতে পারবো 0.08 ইন্টু টি, ওই সাইডে পাবো কত আমরা, এই সাইডে পাবো হচ্ছে আমরা 13। এবার এই জায়গাতে যে ডেল 0.5 ছিল, 0.5 মানে কিন্তু হাফ, 0.5 মানে কি বলতো হাফ। সো এই হাফ আমি যদি এই সাইড থেকে তুলে দিই তাহলে এই সাইডে যে কি হয়ে যায় বলতো, স্কোয়ার হয়ে যায় না, এই সাইডে যে স্কোয়ার হয়ে যায়। দ্যাট মিনস আমরা পরবর্তী লাইনে এই জায়গাতে বলতে পারতেছি টি ইকুয়ালস টু অপোজিট সাইডে যে দেখো 169, 13 এর স্কোয়ার করলে কত হয় 169 হয়। কিছু সংখ্যার স্কোয়ার আমাদের জানতে হয়, হ্যাঁ ক্যালকুলেশনের জন্য, হাতে ক্যালকুলেশনের জন্য জানতে হয়। যেমন 2 এর স্কোয়ার করলে 4 হয়, 3 এর স্কোয়ার করলে 9 হয়, 4 এর স্কোয়ার করলে 16 হয়, 5 এর স্কোয়ার করলে 25 হয়। এভাবে তোমার 15 পর্যন্ত স্কোয়ার, 15 থেকে 20 পর্যন্ত স্কোয়ার তুমি যদি জানো তাহলে তোমার হচ্ছে যে ইজিলি তুমি এই ধরনের ক্যালকুলেশনগুলো পারবা। সো 13 এর স্কোয়ার করলে 169 হয়। সো 169 ডিভাইডেড বাই দেখো আমাদের ভ্যালু আসবে কত 0.08। এবার বলবা ভাইয়া এই জায়গা থেকে আমরা কি করব, এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন কিভাবে করব? দেখো এই জায়গা থেকে ক্যালকুলেশন খুব ইজিলি করা সম্ভব। আমি একটু তোমাদের হচ্ছে যে এই অংশটাতে দেখাই দিব এই জায়গা থেকে ক্যালকুলেশন ইজিলি কিভাবে করা সম্ভব। সো কিভাবে করা সম্ভব জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করি। সো একটু এখনই বুঝতে পারবো আমরা। সো এই জায়গার যে ক্যালকুলেশনটা, উপরে দেখো আমাদের ভ্যালু আছে 169, নিচে আছে কত 0.08। সো 0.08 কে দেখো 0.08 কে 8 ডিভাইডেড বাই 100 লেখা যায়। সো 8 ডিভাইডেড বাই 100 লেখা মানে কি 100 উপরে যে গুণ হয়ে যাবে। সো 169 উপরে হয়ে যাবে 100, নিচে দেখো আসতেছে হচ্ছে আমাদের 8। এবার এই 8কে ভাগ করো, দেখো 8কে ভাগ করলে 8 দুগুণা 16 আসে না, 8 দুগুণা 16 আসে। এবার দেখো 8 দুগুণা 16-র পর এই জায়গাতে দেখো 8 1 কে 8, 1 আসে।
সো এই 21 পয়েন্ট এবার সামথিং, 21 পয়েন্ট সামথিং মানে কি 21 পয়েন্ট ধরো 1 এই টাইপ কিছু একটা। সো 21.11 যদি আসে, এই 21.11 এর সাথে তুমি যখন 100 দিয়ে গুণ করবা তখন দেখো 2100 আসবে, 2110। তো 2100-র কাছাকাছি টেম্পারেচার কেলভিনে কোনটা আছে দেখো তো, এই দেখো 2058.26 কেলভিন, এটা কিন্তু 2100-র কাছাকাছি আছে। তুমি যদি সিম্পলি এই জায়গায় যে অংশটা আছে না 169কে 0.0821 দিয়ে ভাগ করো ক্যালকুলেটারে, তাহলে এক্স্যাক্ট এটাই পাবা। তুমি একটু ক্যালকুলেটার বের করে দেখবা এক্স্যাক্ট এটাই পাবা। কিন্তু আমরা যখন মুখে ক্যালকুলেশন করছি তখন কিন্তু আমরা এক্স্যাক্ট এইটা বের করতেছি না, আমরা কি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে কাছাকাছি ভ্যালু বের করে বোঝার চেষ্টা করছি যে এর ভিতরে কোনটা হবে। দেখো ডিফারেন্সটা দেখো, একটা আছে 273, একটা আছে 388, একটা আছে 900 তোমার হচ্ছে 34। কিন্তু এই ক্যালকুলেশনটা করে আমরা 2000 থেকে 2100-র কাছাকাছি পাবো। সো 2000 থেকে 2100-র কাছাকাছি পাওয়া মানে বুঝতে পারবো আমাদের অপশন একটাই ওই রেঞ্জে যায়, সেটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এই 2000 থেকে 2100-র কাছাকাছি রেঞ্জেরটাই হবে আমাদের জন্য কারেক্ট আনসার। ওকে, এরপরে আসো আমরা পরবর্তী অংশে দেখি, আরেকটা এমসিকিউ দেখি। এই এমসিকিউটাও খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বলছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ থেকে বি এবং সি তৈরি হলে এ যদি 20% বিয়োজিত হয়ে সাম্য অবস্থায় এত অ্যাটম চাপ সৃষ্টি করে, কেপি এর মান কত? সো সাম্য অবস্থায় কেপি এর মান বের করতে হবে। সাম্য অবস্থায় কেপি এর মান এবং বিয়োজন ধ্রুবক এই টাইপের জিনিসপত্র যদি আমাদের বের করতে হয়, আমাদের ক্যালকুলেশন কিভাবে করতে হবে? দেখো ক্যালকুলেশন করার সিস্টেম খুব সিম্পল। আমরা এ থেকে ক্যালকুলেশন করে বি প্লাস সি পাচ্ছি 1 মোল। এখন আমাদের ইনিশিয়ালি এটা প্রাথমিক অবস্থায় এটা 1 মোল ছিল, এটা 0, বাট যখন আমরা এটাকে 20% বিয়োজিত বলবো তখন আলফার ভ্যালু আসবে হচ্ছে 0.2। সো তখন এই জায়গাতে ভ্যালু কি আসবে 1 - 0.2, এটা আসবে 0.2, এটা আসবে 0.2। এগুলো হচ্ছে কেপিকেসির বেসিক, হ্যাঁ তোমরা জানার কথা। সো এই জায়গাতে দেখো 0.8 আসে, এটা 0.2, এটা 0.2। এখন আমরা যদি এই জায়গা থেকে মোট মোল বের করি, মোট মোল, হ্যাঁ টোটাল মোল n অফ টি, তাহলে কত আসে 0.2 প্লাস 0.8 প্লাস 0.2 প্লাস 0.2 মানে হচ্ছে 1.2। এখন এই জায়গা থেকে যদি আমরা মোল ভগ্নাংশ বের করি, দেখো মোল ভগ্নাংশ মানে তোমার হচ্ছে আংশিক চাপ বের করি। তো আংশিক চাপ মানে কি, দেখো এখানে যেহেতু আমাদের মোট চাপ দেয়া আছে, সো আমাদের আংশিক চাপের মাধ্যমেই বের করতে হবে। সো আংশিক চাপ বের করো, পি অফ এ মানে এ এর আংশিক চাপ কি হবে, পি অফ এ এর আংশিক চাপ হবে হচ্ছে তোমার সাইডে যাবে হচ্ছে মোট মোল 1.5, মোট চাপ 1.5, নিচে যাবে হচ্ছে মোট মোল, আর উপরে যাবে হচ্ছে যার বের করতেছি তার মোল। সো যার বের করতেছি তার মোল কত দেখো তো, এ কে বের করতেছি, এ এর মোল হচ্ছে 0.8। সো এখানে আসবে হচ্ছে আমার 0.8। সেম ভাবে আমি যদি আংশিক চাপ বের করতে চাই পি বি এর বের করতে গেলে দেখো নিচে যাবে মোট মোল, উপরে যাবে তার নিজের মোল 1.2 এবং আংশিক চাপ যাবে কত 1.5। সেম ভাবে আমি যদি হচ্ছে পিসি বের করতে চাই, নিচে যাবে মোট মোল, উপরে যাবে তার নিজের মোল এবং মোট চাপ 1.5। সো এখন আমরা যদি এখান থেকে কেপি বের করি, কেপি বের করলে আমাদের কেপি এর বেসিক ফর্মুলা কি, কেপি এর বেসিক ফর্মুলা অনুযায়ী কেপি ইকুয়ালস টু উপরে যাবে উৎপাদের আংশিক চাপ, নিচে যায় হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। সো উৎপাদের আংশিক চাপ পি এবং সি। সো দেখো দুইটাই সেম না, এই টার্মটাও যা এই টার্মটাও তাই, দুইটাই সেম টার্ম। সো দুইটাই সেম টার্ম, আমরা যদি একটু লেখার চেষ্টা করি 0.2 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 1.5, আবার 0.2 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 1.5, হ্যাঁ আর নিচে কত যাবে আমাদের, নিচে যাবে হচ্ছে ওই পি এর আংশিক চাপ। সো 0.8 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 1.5। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবা 1.5 কেটে গেল, 1.5 কেটে গেল। এবার দেখো এখান থেকে একটা 1.2, এখান থেকে একটা 1.2 কেটে গেল। কেটে গেলে আমাদের কাছে আর শুধু থাকে হচ্ছে উপরে দেখো 0.2 থাকে, 0.2 থাকে, আরেকটা 0.2 থাকে ইন্টু 1.5 থাকে, আর নিচে থাকে হচ্ছে একটা 1.2, আর নিচে থাকে 0.8। সো এই যেগুলো আছে এগুলো এখন ক্যালকুলেশন করতে হবে। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই 0.2 এবং 0.2 ক্যালকুলেশন করলে 0.04 আসে। কিভাবে দেখো 0.2 ইন্টু 0.2 এটাকে কি লেখা যায় 2 ডিভাইডেড বাই 10, 2 ডিভাইডেড বাই 10। সো 2 দুগুণা 4, 4 ডিভাইডেড বাই 100। সো এটাকে ক্যালকুলেশন করলে দেখো 0.04 আসবে। সো এই যে 0.04 পাইলাম, এখানে প্রথম ক্যালকুলেশন হচ্ছে 0.04 ইন্টু দেখো 1.5 থাকে, আর নিচে দেখো আমাদের 0.8 থাকে ইন্টু 1.2 থাকে একটা ভ্যালু
1.2 থাকে। সো এইবারটা এই 1.2 আর 1.5 এই জায়গাতে এই অংশটাকে যদি ক্যালকুলেশন করো 10 দিয়ে ভাগ করে ব্যাপারটাকে ডিসমিস করে দাও, দিলে এবার দেখো 3 দিয়ে ভাগ করো, 3 5 15, 3 4 12, সো একটা আসতেছে 5, একটা আসতেছে 4। এবার এই জায়গাতে ক্যালকুলেশন করো, এই জায়গাতে এই অংশটাতে, এই অংশটা ক্যালকুলেশন করলে দেখবা 4 ডিভাইডেড বাই 100 ছিল আর নিচে 8 ডিভাইডেড বাই 10 আসবে। সো এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে দেখো 2 আসে, এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে দেখো একটা অংশ কেটে যায়। সো এই জায়গাতে এখন 1 ডিভাইডেড বাই 20 একটা নাম্বার আসে। কত আসে? 1 ডিভাইডেড বাই 20। এবারটা ভালো করে খেয়াল করলে দেখবা এই অংশ দুইটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসতেছে? অনেক বেশি ক্যালকুলেশন হয়ে গেছে, তাই না? একটু গিঞ্জি লাগতেছে, বাট আশা করি তোমরা বুঝতেছো। উপরে থাকে 5, নিচে থাকে 40 দুগুণা 80, হ্যাঁ 40 দুগুণা 80। এবারটা এই 5 ডিভাইডেড বাই 8 ইন্টু 10 করো, হ্যাঁ 8 ইন্টু 10 করো, মুখে মুখে ক্যালকুলেশন তো এরকমই হয়। সো 8 ইন্টু 10 করলে কি আসবে দেখো, এই 8 দিয়ে 5কে ভাগ করা লাগবে। 8 দিয়ে 5কে ভাগ করলে দেখো যদি 0 পয়েন্ট করি তাহলে এখানে একটা শূন্য চলে আসে। তাহলে এবার দেখো তো এই 8 আর এখানে হচ্ছে 50, সো 6 8টা 48 আসে না, 0.6, সো এখানে দেখো 48 আসে। 48 আসলে এখানে 2 থাকে, পরবর্তীতে আরেকটা 2 আসে, 0.62, কিন্তু এখানে দেখো একটা 10 ছিল না, সেই 10 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ করলে 0.062 এরকম একটা ভ্যালু আসবে। সো দেখো তো আমরা আলটিমেটলি 0.0625 পেলাম না। সো এই 0.062 এরকম ভ্যালু কয়টা আছে দেখো, এরকম ভ্যালু অনলি একটা আছে, 0.062। সো এটা আসবে কারেক্ট আনসার। সো তার মানে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে এই পথটা পাড়ি দিয়ে এটা মিলাইতে হবে। দেখো এটা ফার্স্ট 19-20-তে আসছিল, যদিও সে সময় ক্যালকুলেটর ছিল, বাট এই যে ক্যালকুলেশনটা আমি তোমাকে দেখালাম, এই ক্যালকুলেশনটা দেখানোর মিনিং হচ্ছে এটাই যে তুমি যাতে মুখে মুখে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে একটা প্রপার ধারণা পাও। প্রপার ধারণা না হলে তুমি মুখে মুখে ক্যালকুলেশন কখনোই ইজিলি করতে পারবা না। এরপর আসো আমরা পরবর্তী কোশ্চেন দেখি। বলছে যে একটি বিক্রিয়ায় কেসি এর ভ্যালু এত দেয়া আছে, আর এর ভ্যালু এত দেয়া আছে, ডেল এর ভ্যালু এত দেয়া আছে এবং এত দেয়া থাকলে কেপি এর ভ্যালু বের করো। সো আমাদের কেপি এর ভ্যালু বের করতে বলছে একদম সিম্পল, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। সো এইটা হচ্ছে আমাদের বেসিক ভ্যালু, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এবারটা দেখো কেসি এর যে ভ্যালুটা দেয়া আছে সেটা কত, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এবার আর এর ভ্যালু দেখো কত দেয়া, আর এর ভ্যালু দেয়া আছে 0.09, টি এর ভ্যালু কত দেয়া 1000 কেলভিন। আচ্ছা, টোটালটার পাওয়ার ডেল এর ভ্যালু 2। সো এটা আসে। এবার বলবা ভাইয়া এটার ক্যালকুলেশন কিভাবে করব? খুবই সিম্পলি ক্যালকুলেশন করা যায়। 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এটাকে রেখে দাও, দেওয়ার পরে এর সাথে দেখো এই 0.09কে স্কোয়ার করো, 0.09কে স্কোয়ার করলে দেখো 9 ডিভাইডেড বাই 100 মানে 0.09 না, সো এটা 2টা আসবে, 9 ডিভাইডেড বাই 100 স্কোয়ার মানে 2টা। আর এই অংশটাকে স্কোয়ার করা মানে হচ্ছে 1000 ইন্টু আরও একটা 1000। ওকে, এবারটা দেখো কাটাকাটি করো, এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য বাদ, এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য বাদ। সো বাদ থাকলে এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে দেখো এখন শুধু 1000 থাকে, 1000 অবশিষ্ট থাকে। 1000 অবশিষ্ট থাকে কোথায়? উপরে, নিচে কিন্তু না। সো এই 1000-এর এই 2টা শূন্যর সাথে এই 2টা শূন্য যদি অ্যাডজাস্ট করো তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 হয়, ইন্টু দেখো 9 নাম 81, এই অংশটা আসে। এবারটা বলবা তাহলে ভাই এবার কি করব? দেখো এই 81-র সাথে 4 দিয়ে গুণ করো, 4 কে 4, 4 8টা 32, 324 ডিভাইডেড বাই দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কত? 100। সো এটাকে ক্যালকুলেশন করলে 3.24 আসবে, ক্যালকুলেশন করলে কত আসবে? 3.24। তার মানে এখান থেকে রাইট আনসার হচ্ছে 3.24। হ্যাঁ, এইটা কিন্তু খুব অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে 3.24 সংখ্যাটা মিলিয়ে ফেলা যায়। এখন 3.24 সংখ্যাটা না মিলায় তুমি যদি একটা শূন্য এদিক সেদিক করে 32.4 বা 0.324 বা হচ্ছে তোমার 324 এই টাইপের ভ্যালু নিয়ে চলে আসো তাহলে ভুল হয়ে যাবে, তোমার এক্স্যাক্ট 3.24 আনা লাগবে। মানে কি 324 সংখ্যাটা তুমি মুখোমুখি করে ফেলতে পারবা, তোমার প্যাচার লাগবে হচ্ছে 0-তে। হ্যাঁ, এইটাই হচ্ছে এই ক্যালকুলেশনটার বেসিক। এরপর আসো আমরা আরেকটা ভ্যালু দেখি। এই ভ্যালুটা খুবই সিম্পল, আমি ক্লাসটা খুব বেশি লেন্দি করবো না। আমার এরপরে একটা হচ্ছে পেইড ব্যাচে ক্লাস আছে, বুঝছো, 24 ব্যাচের পেইড ব্যাচে ক্লাস আছে। সো যেহেতু আমাদের 24 ব্যাচের পেইড ব্যাচে ক্লাস হচ্ছে 7:30-তে শুরু করতে হবে এবং অলরেডি হচ্ছে আমি তোমার
এই জায়গাতে ক্যালকুলেশন মানে শুট করতেছি একটা, শুটটা খুব বেশি লেট করব না। এবার আসো আমরা পরবর্তী এই অংশটা দেখি যে 298 কেলভিন তাপমাত্রায় এত এবং এত এত বিক্রিয়ায় কেপিকেসি এর যে অনুপাত সেটা কত আসবে। সো কেপিকেসি এর অনুপাত সেটা কত আসবে একটু দেখি। কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। হ্যাঁ, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এবার দেখো এই জায়গা থেকে কেপি ডিভাইডেড বাই কেসি যদি তুমি বের করে নাও তাহলে দেখো আর টু দি পাওয়ার ডেল এন এর যে ভ্যালু সেটাই আসে হচ্ছে আমাদের রেশিও। সো আর টু দি পাওয়ার ডেল এন, আর এর ভ্যালু কত বলো তো? আর এর ভ্যালু আমরা জানি 8.314 এসআই ইউনিটে। এবার টি এর ভ্যালু কত দেখো তো? টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে আমাদের তোমার 298 কেলভিন, তাই না? 298 কেলভিন। এবার ডেল এন এর ভ্যালু কত আসবে দেখো এখানে 1 মোল 1 মোল 2 মোল 1 মোল 1 মোল 2 মোল। সো 2 মোল থেকে 1 মোল বাদ দিলে ডেল এন এর ভ্যালু আসবে পাওয়ারে 1। সো তার মানে এই অংশটুকু আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এই অংশটুকু গুণ করার জন্য আমরা এখানে একটা কাহিনী করব। এই অংশটাকে বাদ দিয়ে দিব আর এই অংশকে বাড়াই দিব। এই অংশকে বাদ দিয়ে দিলে আমরা শুধু 8 পাবো, আর এই অংশকে বাড়িয়ে আমরা কি করব? 300 করব। হ্যাঁ, সো করলে এই জায়গা থেকে এখন ভ্যালু আসে দেখো 3 8 24। সো 2400 টাইপের একটা ভ্যালু আসবে। এই যে 2400 টাইপের ভ্যালু আসবে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন, এক্স্যাক্ট 2400 কিন্তু না। তুমি যদি এক্স্যাক্ট ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে তাহলে দেখা যাবে যে 2398, 2397, 2395 টাইপের কিছু আসবে, অথবা 2405, 2402 এই টাইপের ভ্যালু আসবে। সো এই 2400 ভ্যালুটা দেখে আমরা আইডেন্টিফাই করব যে কাছাকাছি কোন ভ্যালুটা আসবে। কারণ কি এত কাছাকাছি আমাদের অপশনে দেওয়া থাকে না, যেটা দেখে আমরা কনফিউজড হয়ে যাবো। অনেক বেশি ডিফারেন্সে দেওয়া থাকে, যেমন দেখা যাচ্ছে যে একটা ভ্যালু দেওয়া থাকে 400, একটা 500, একটা 1500, একটা 3500, আর একটা হচ্ছে তোমার হচ্ছে 2400। সো তুমি বুঝতে পারবা যে 2400 মাইনাস হচ্ছে এইটা। হ্যাঁ, এইভাবে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। ওকে, এরপর আসো আমাদের কেপিকেসি এর মানের পরিবর্তন একটা টপিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। টপিকটার নাম কি? কেপিকেসি এর মানের পরিবর্তন। সো কেপিকেসি এর মানের পরিবর্তন এই টপিকটা আমরা একটু দেখার চেষ্টা করি। ব্যাপার হচ্ছে কি যে দেখা যাচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন দেখো, একটা ইকুয়েশন ধরো হচ্ছে এ কে ভেঙে আমরা বি প্লাস সি করলাম। সো তখন আমাদের এই জায়গাতে ধরো সাম্য ধ্রুবক হলো কেপি। সো এখন যদি আমরা এই রিয়াকশনটাকে উল্টায় দিই, দিয়ে সি প্লাস বি মিলে আমাদের এ তৈরি হয়েছে এরকম করি, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশনকে উল্টায় রিভার্স রিয়াকশন করি, তখন আমাদের সাম্য ধ্রুবক কেপি হয়ে যাবে 1/কেপি, অর্থাৎ রেসিপ্রোকাল, একটা আরেকটার উল্টা। অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশনের জন্য যদি কেপি পাই আমরা সাম্য ধ্রুবক, ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য 1/কেপি পাবো। বুঝছো কি ব্যাপারটা? ফরওয়ার্ড রিয়াকশনের জন্য যদি আমরা কেপি পাই, ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য আমরা কি পাবো? 1/কেপি। এবারটা যদি কোনো কারণে আমরা এই ইকুয়েশনটাতে একটা সংখ্যা দিয়ে গুণ করি, যেমন দেখো 3a এর সাথে 3a ভেঙে আমাদের 3b প্লাস 3c তৈরি হচ্ছে, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে গুণ করছি, সংখ্যাটা কি 3। তো তখন আমাদের যেই সাম্য ধ্রুবক কেপি ছিল তার পাওয়ারে সংখ্যাটা চলে যায়। সো আমরা যদি টোটাল ইকুয়েশনকে একটা সংখ্যা দিয়ে গুণ করি সেই সংখ্যাটা পাওয়ারে চলে যায়। এখন যদি আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশন এইটাকে যদি একটা সংখ্যা দিয়ে গুণ করি, যেমন n সংখ্যা, nc প্লাস nb বিক্রিয়া করে na তৈরি হয়, তখন আমাদের যে সাম্য ধ্রুবক সেই সাম্য ধ্রুবকটা কি 1/কেপি, এইটার পাওয়ারে যাবে হচ্ছে ওই সংখ্যাটা কত? n। সো অর্থাৎ বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে যদি আমরা ফরওয়ার্ড রিয়াকশনে যাই, ফরওয়ার্ড রিয়াকশনে যেই কেপি পাবো, ব্যাকওয়ার্ড রিয়াকশনে ঠিক তার উল্টা কেপি পাবো। এবার আরেকটা জিনিস হচ্ছে যে রিয়াকশনে টোটাল রিয়াকশনের সাথে যেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব সেই সংখ্যাটা কি হবে? কেপিকেসির পাওয়ারে যাবে, সেই সংখ্যাটা সাম্য ধ্রুবকের পাওয়ারে যাবে। এটাই হচ্ছে আমাদের বেসিক। সো এই বেসিকটা আলোচনা করে আমরা দেখি এখান থেকে একটু ভ্যালু ক্যালকুলেশন করব। ওকে, এখান থেকে একটু ভ্যালু ক্যালকুলেশন করব। দেখো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। সো নাইট্রোজেন 3 হাইড্রোজেন মিলে যখন 2 মোল অ্যামোনিয়া তৈরি করে তখন আমাদের তোমার সাম্য ধ্রুবক K1 ইকুয়ালস টু কত? 16। এবারটা এই জায়গায় যখন K1 ইকুয়ালস টু 16 আসছে তখন আমাদের যেই ধ্রুবক, এবার বলছে সমীকরণটির সাম্য ধ্রুবক K2 কত হবে? এই যে এই সমীকরণটার, সো এই সমীকরণটায় ভালো করে খেয়াল করলে দেখবা, এখানে হাফ মোল, এখানে হচ্ছে 3/2 মোল, এখানে দেখো কোনো সংখ্যা নেই। তার মানে বেসিক ইকুয়েশনটার দিকে তাকাও তো, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন মিলে হচ্ছে আমাদের অ্যামোনিয়া 2 মোল, এটা প্রথম অবস্থায় ছিল। দ্বিতীয় অবস্থায় ইকুয়েশন আগের মতোই আছে, কিন্তু হাফ নাইট্রোজেন হয়ে গেছে, মানে হাফ দিয়ে গুণ করলাম,
এখানেও হাফ দিয়ে গুণ করলে 3/2 নাইট্রোজেন হাইড্রোজেন হয়েছে, আর এখানে হাফ দিয়ে গুণ করলে 2/2 অ্যামোনিয়া, মানে 2 কেটে গেছে। তার মানে কি টোটাল এই ইকুয়েশনের সাথে একটা হাফ দিয়ে গুণ করছি না? সো হাফ দিয়ে গুণ করলে আমাদের নতুন যে সাম্য ধ্রুবক হবে সেটা আগের সাম্য ধ্রুবক তার টোটালটার পাওয়ারে হাফ যাবে না? এটাই তো যাওয়ার কথা। যেই সংখ্যা দিয়ে গুণ করবো সেটা পাওয়ারে চলে যাবে। সো দেখো K1 এর ভ্যালু ছিল 16 এর পাওয়ারে যদি হাফ দাও তার মানে কি √16 মানে কি 4। তার মানে নতুন যে সাম্য ধ্রুবক K2 সেটার ভ্যালু কত? 4 আসবে। নতুন সাম্য ধ্রুবক K2 এটার ভ্যালু কত? 4 আসবে। ওকে, এরপরে দেখো পরবর্তী ইকুয়েশন দেখি। পরবর্তীতে একদম সেম টাইপের এরকমই একটা ইকুয়েশন দেখো এখানে কি আছে, বলছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। তখন আমাদের সাম্য ধ্রুবক K1 এর ভ্যালু ছিল হচ্ছে 1/27। এবার দেখো পরবর্তী ইকুয়েশনটা ভালো করে খেয়াল করবা। পরবর্তী ইকুয়েশনটা বলছে 2/3 অ্যামোনিয়া। দেখো তো ওই জায়গাতে অ্যামোনিয়া পরে ছিল, এখানে অ্যামোনিয়া আগে চলে আসছে না? এবং এইটা বিক্রিয়া করে দেখো 1/3 নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তৈরি হয়েছে। খুব মজার জিনিস না? দেখো তো মজার একটা জিনিস, এই জায়গাতে অ্যামোনিয়া পরে ছিল, এখানে অ্যামোনিয়া আগে চলে আসছে। সো অ্যামোনিয়া আগে চলে আসলে বিক্রিয়ার দিক পরিবর্তন করছে। বিক্রিয়ার দিক পরিবর্তন করলে আমাদের নতুন যেই K2 হবে সেটা রেসিপ্রোকাল হবে 1/K1, আগের K1 এর 1/K1। দ্যাট মিনস 1/27। সো টোটাল মিলে আমাদের পাওয়ার কত যাবে? টোটাল মিলে আমাদের সংখ্যা কত আসবে? 27। এবার আরো একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। এই জায়গাতে দেখো 2 ছিল, আর এখানে দেখো তো 2/3 না? এখানেও দেখো 1/3, এখানে কিছু নাই, 3 মোল হাইড্রোজেন ছিল। সো এই জায়গাতে দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গাতে একটা এক্সট্রা সংখ্যা প্রত্যেকের সাথে গুণ করা হয়েছে, সেটা কত? 1/3। তার মানে এই জায়গায় যখন টোটালটা উল্টায় যাবে তার আবার পাওয়ার 1/3 আসবে, এইটার পাওয়ার 1/3 আসবে। সো 27 বা 27 তার পাওয়ার যদি 1/3 আসে মানে কত? 3√27। তার মানে কি 3 টার নিচে 3 লেখা যায়, মানে 3 এর কিউব করলে 27 হয়, আর 3 আগে থেকে আমরা জানি। সো এখন এই যে এইটা এবং এইটা কেটে যে এখান থেকে ভ্যালু পাওয়া যায় 3। তার মানে নতুন যে সাম্য ধ্রুবক K2 তার পাওয়ার K2 ইকুয়ালস টু ভ্যালু আসে আমাদের 3। দ্যাটস ইট। K2 ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে কত? 3। সো এইভাবে আমরা সাম্য ধ্রুবকের পরিবর্তন রিলেটেড জিনিসপত্র করতে পারবো। আরহেনিয়াস ইকুয়েশন বা ভ্যান ডফ ইকুয়েশন আরেকটা পার্ট আছে যেটা আমরা পর্ব 3তে দেখবো। আজকে আমাদের টাইম হাতে একটু শর্ট হয়ে গেছে, আমাদের 7:30 একটা ক্লাস আছে, অলরেডি 7:21 বাজে। সো এই ক্লাসটা রেকর্ডিংয়ে শ্যুট করতে পারতেছি না। আমরা ভ্যান ডফের ইকুয়েশন এইটার রিলেটেড জিনিসপত্র পরের ক্লাসে দেখবো। এবং দেখো অ্যাডমিশন ফেজ জুড়ে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, শুধু কঠোর পরিশ্রম নয়, নিয়মিত কঠোর পরিশ্রমই তোমাকে সফল করে তুলবে। এই কথাটার মানে কি? ধরো তুমি কঠোর পরিশ্রম করতেছো সফল হওয়ার জন্য, কিন্তু একদিন করো, 2 দিন করো, পরে যে আবার 2-3 দিন করো না। সো তুমি যদি এই ধরনের অভ্যাসে পরিণত করো নিজের দৈনন্দিন লেখাপড়াকে, তাহলে এটাকে কনসিস্টেন্সি থাকা বলে না। সো তুমি যদি নিয়মিত কঠোর পরিশ্রম করতে পারো, অর্থাৎ প্রতিদিন তুমি যদি ঠিক করো আজকে তুমি 8 ঘন্টা পড়াশোনা করবা, তুমি প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করবা, এটা যদি তুমি টানা 4 মাস 5 মাস মেইনটেইন করতে পারো, তাহলেই তুমি দেখা যাবে যে সফল হবা। এই জন্য আমি এই কথাটা আমার ক্লাসে সবসময় আমার স্টুডেন্টদের বলি যে শুধু কঠোর পরিশ্রম নয়, নিয়মিত কঠোর পরিশ্রমই তোমাকে সফল করে তুলবে। সো পরিশ্রম করতে হবে, একদিন না, নিয়মিত, প্রতিদিন। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আশা করছি এই টোটাল ক্লাস জুড়ে তুমি অনেক কিছু শিখছো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।